নমস্কার, স্বাগত জানাই অগ্নিশিখার গল্প চ্যানেলে। আপনারা শুনছেন একটি কাল্পনিক ভৌতিক গল্প। এটি প্রতিলিপি থেকে সংগৃহীত রত্না হালদারের লেখা অসাধারণ কাহিনী প্রতাপগড়ের বৌরানী। গল্প পাঠে স্বয়ং আমি অগ্নিশিখা। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা এখনও অগ্নিশিখার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগছে তা জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে শুরু করছি আজকের প্রতিবেদন, প্রতাপগড়ের বৌরানীর 4র্থ পর্ব। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ এক নাগাড়ে হয়ে চলা একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। ধড়মড়িয়ে বিছানায় উঠে বসি, কিন্তু ঘরে নিকষ অন্ধকার। এতটাই আধার চারিদিকে যে আমি আমার নিজের হাত পায়ে ঠাউর করতে পারছি না। এদিকে সেই শব্দ কিন্তু বন্ধ নেই, বরং হয়েই চলেছে একভাবেই। খুব ভারী পায়ে কেউ যেন হাঁটছে, তবে তার হাঁটা ঠিক স্বাভাবিক নয়। কেমন যেন পা টেনে টেনে হাঁটছে সে। হাঁটার সাথে সাথে জোরে জোরে ঘ্রাণ নিচ্ছে আগন্তুক। কিন্তু ঠিক ঠিক যেমন খাবারের সন্ধানে বেরোনো কোনো শিকারী পশু অন্ধকারে নিজের শিকারের গন্ধ শুকে তার দূরত্ব ও অবস্থান বোঝার চেষ্টা করে, ঠিক সেই রকম। মিথ্যে বলবো না যে আমি কোনোদিন কোনো কিছুতেই বিশেষ ভীত হই না। সেই আমিও এমন নিশ্ছিদ্র অন্ধকারে এমন উদ্ভট আওয়াজ শুনে কিছুটা হলেও ভয় পেলাম। আর সব থেকে ভয়ানক হলো, আগন্তুক আমার খুব কাছাকাছি এসে থেমে গেছে। তার হাঁটার আওয়াজ আর কানে আসছে না, কিন্তু তার ঘ্রাণ টানার শব্দ খুব কাছ থেকে পাচ্ছি। মনে হচ্ছে যেন শক্ত কাঠের ওপর নিজের নাক ঘষে ঘষে সে আঘ্রাণ নিচ্ছে। হঠাৎ মনে পড়ল, ঘুমোবার আগে আমি ঘরের দোর লাগিয়ে দিয়েছিলাম। মানে আমি এখন আমার এই রুদ্ধ ঘরে রয়েছি। মানে আততায়ী যেই হোক, সে এখন দরজার বাইরে রয়েছে। কিছুটা হলেও স্বস্তি পেলাম। এমন নতুন জায়গায় এভাবে মাঝরাতে কোন বিপদে যে পড়েছি তা বুঝে উঠতে পারলাম না। কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলল, নড়াচড়া করো না, স্থির থাকো। এ কোনো সামান্য বিপদ নয়, প্রাণটাও যেতে পারে। আমি তাই একদম স্থির হয়ে বসে রইলাম। সময় যেন কাটতেই চায় না। প্রতিটি মুহূর্ত কত দীর্ঘ মনে হয়। ওইদিকে কিন্তু দরজার বাইরে আলোড়ন বেড়েই চলেছে। বাইরে যেই থাক, সে যেন ভেতরে আসতে মরিয়া হয়ে উঠেছে। স্পষ্ট শুনতে পেলাম কাঠের শক্ত দরজার ওপরে তার তীক্ষ্ণ নখের ঘর্ষণের শব্দ, যেন 2 হাতের নখে ফালা ফালা করতে চায় সে এই দরজাটাকে। বেশ ভয় হলো এবারে। চেঁচিয়ে যে কাউকে ডাকবো সেই সুযোগ নেই। ভয়ে আমার গলা শুকিয়ে উঠল। কিন্তু সেই সাথে এই আগন্তুক যে ঠিক কে তা জানবার প্রবল কৌতূহল শুরু হলো। চোখ এখন অন্ধকারে অনেকটাই সয়ে এসেছে। ভাবলাম একবার চুপি সারে গিয়ে দরজার চাবির গর্তে চোখ রাখি। বেশি না হলেও কিছুটা তো দেখতে পাবই। কিন্তু মনের কোনো এক কোণায় ভয়ের পাড়া তখন তুঙ্গে। তাই ইচ্ছেটা ধীরে ধীরে চাপা পড়ে গেল। কেন জানি না, মনে এক অদ্ভুত চিন্তা আসলো। আচ্ছা, যে ওই দরজা ভেঙে ভেতরে আসতে চাইছে, সে কি আদৌ মানুষ? সে কি আদৌ এই জগতের প্রাণী? আমার এই চিন্তা যে অমূলক নয় তা টের পেলাম খানিক বাদেই, যখন সেই জীব নিজের বিফলতায় ক্ষিপ্ত হয়ে তীব্র কিন্তু চাপা এক হুঙ্কার ছাড়ল। বাঘ সিংহের হুঙ্কার আমি নিজের কানে শুনিনি, কিন্তু আমার বিশ্বাস তাদের হুঙ্কারও এত পাশবিক নয়।
রক্ত জল করা সেই হুংকার হয়তো ওই বন্য পশুদেরও ভয় ধরিয়ে দিতে পারে, কিন্তু এরপর আর সেই জীব আমার দরজার বাইরে অপেক্ষা করল না, বরং ঠিক আগের মতোই ভারী পা টেনে টেনে চলে গেল। আওয়াজ শুনে বুঝলাম সে সিঁড়ি ভেঙে নিচে নেমে যাচ্ছে, কারণ তার হাঁটার আওয়াজ এবারে একটু যেন থেমে থেমে হচ্ছে। এক সময় সে আওয়াজ দূর থেকে দূরে মিলিয়ে গেল। এবারে যেন মৃত্যুপুরীর হিম শীতল নীরবতা তৈরি হলো চারিদিকে। আমি কিন্তু তখনও নিজের জায়গা ছেড়ে নামতে পারিনি। মনের ভেতরে তখন আমার হাজারটা প্রশ্ন একসাথে ঝড় তুলছে। প্রথমেই মনে হলো, কি ছিল ওটা? বাড়ির বাকি সবাই কোথায়? তারা ঠিক আছে তো? এত বড় একটা জমিদার বাড়িতে এইভাবে একটা হিংস্র জন্তু এই মাঝরাতে প্রবেশ করলো কিভাবে? এই কথাটা মনে হতেই সারা শরীর আমার কেঁপে উঠল, কারণ ওই জন্তু যাই হোক না কেন তার আগমন কিন্তু বাড়ির ভেতর থেকেই হয়েছে। কেননা খাবারের সন্ধানে সে সিঁড়ি বেয়ে নিচে নেমে সম্ভবত বাড়ির বাইরে গেছে। আমার এই চিন্তাটা যে ভুল না তা টের পেলাম কিছুক্ষণ বাদেই, যখন দূর থেকে কোনো প্রাণীর মৃত্যু পূর্বের বুক ভাঙা হাহাকার শুনতে পেলাম। অযাচিতভাবে বিয়ে হয়েছিল আমার, তাতে কষ্ট থাকলেও আতঙ্কিত ছিলাম না আমি। কিন্তু এ কোথায় এসে পড়লাম? এ কোন পিশাচপুরীর অন্তঃপুরে আমার প্রবেশ ঘটল? প্রথম থেকে এই বাড়ি আমার কাছে কেমন যেন একটা রহস্যময় মনে হচ্ছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে এ কোনো অভিশপ্ত প্রেতেদের আস্তানা। এখানে আমি থাকবো কি করে? সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারেনি। বারবার মনে হচ্ছে যেন এই বুঝি সেই মূর্তিমান বিভীষিকা আবার ফিরে আসবে, আবার শুরু হবে দরজার ওপর তার শক্ত নখরাঘাত। ভাবলাম এইবার তার আঘাতে কাঠের দরজা সইতে পারবে তো? যদি না পারে, যদি ভেঙে যায়, তবে তবে কি হবে? শেষ হলো গল্পের চতুর্থ পর্ব। খুব শীঘ্রই ফিরে আসছে পরবর্তী পর্ব নিয়ে। শেষ পর্যন্ত থাকবার জন্য অনেক ধন্যবাদ।